ঈদযাত্রায় ট্রেনে ভিড়, ছাদে চড়ে ফিরছেন অনেকে। মহাসড়কে এবং নৌপথে যাত্রীর চাপ, যানবাহনে ধীর গতি, যানজটের ভোগান্তি। সিট পাওয়ার পরেও ভিতরে যাইতে পারি নাই। স্ট্যান্ডের দিকে আমার অনলাইনে টিকিট আছে ভাই। 10 ঘন্টা হলো গাড়ির মধ্যে আছি, 8টার সময় কোনাবাড়ি থেকে উঠছি। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে নিহত 3, দুর্ঘটনায় 4 রেলকর্মী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। ঈদের আগের শেষ দিনে জমজমাট পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বেচাকেনা বাড়ায় বিক্রেতাদের স্বস্তি। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন, নামাজ শেষে দেশ জাতির কল্যাণে মোনাজাত। আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। দেশবাসীকে আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম, অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতেই ঘরে ফেরার খবর। ঈদযাত্রার শেষ দিনেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, তৈরি হচ্ছে থেমে থেমে যানজট। এছাড়া বিভিন্ন সড়কে গণপরিবহন কম থাকায় তৈরি হয়েছে চরম ভোগান্তি। এদিকে ভোলার লঞ্চ ঘাটে চাহিদার তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়েই ফিটনেসবিহীন নৌযানে ফিরছেন অনেকেই। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান, টাঙ্গাইলের কালিহাতির পৌলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ এবং হুমায়ুন কবির যুক্ত হচ্ছেন সাভার থেকে আমাদের সাথে। শুরুতে ইফতেখার, আপনার কাছে জানতে চাই, সড়কে এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? আসলে সড়কের চিত্র যদি বলি, এক কথায় বলবো যে সীমাহীন ভোগান্তির। এবং গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এই দুটি মহাসড়কে কিন্তু যানজট রয়েছে, থেমে থেমে যানবাহন চলাচল করছে। কিছুক্ষণ আগে আমি যেই যখন জানাচ্ছিলাম যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এরপরে আমরা কিছু দেখছিলাম যে চন্দ্রার পরে বিশাল একটি এলাকা, অর্থাৎ চন্দ্রা থেকে কালিয়াকৈর পার হয়ে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত একটি যানজট দেখতে পেয়েছি এবং সেটি দেখার জন্য আমরা কিন্তু এসেছি। আমরা দেখেছি যে মাঝখানে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যানবাহনগুলো একেবারেই স্বাভাবিক গতিতে পার হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় যে যানজট সৃষ্টি হচ্ছে, সেখানে মূলত মহাসড়কে যে অটো রিক্সাগুলো দাপিয়ে বেড়াচ্ছে, সে কারণে সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই অটো রিক্সার বিরুদ্ধে কিন্তু এবার আমরা হাইওয়ে পুলিশ কিংবা ট্রাফিক পুলিশকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেখিনি। পাশাপাশি আমরা অনেক চালকদের সাথে কথা বলেছিলাম যারা 2 থেকে 3 ঘন্টা ধরে যানজটে আটকা পড়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন গত বছর, অর্থাৎ গত রমজানের ঈদে যে পরিমাণ হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের তৎপরতা ছিল, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে সেই ধরনের তৎপরতা তারা দেখেননি। সড়কের অনেক জায়গায় তারা কোনো ধরনের ট্রাফিক পুলিশের সহায়তা পাননি বলে তারা অভিযোগ করেছেন। এবং এই অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল থেকে যারা ঘরমুখো মানুষ রয়েছেন, যারা সড়ক পথে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে চন্দ্রা এলাকায়, সেখানে অনেক হাজার হাজার মানুষ যারা শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন, তারা কিন্তু যানবাহনে কোনো ধরনের সিট পাচ্ছেন না, যে কারণে তারা দীর্ঘক্ষণ বাস কাউন্টারগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছেন। কারণ যে গাড়িগুলো গাবতলী থেকে কিংবা ঢাকা থেকে আসছে, সেই গাড়িগুলো একেবারেই পুরো ভর্তি হয়ে তারপরে এই গাজীপুরে আসছে, যে কারণে এখান থেকে কিন্তু সেই গাড়িগুলোতে আসন পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে অনেকে ট্রাকে কিংবা পিকআপে করে কিন্তু তারা যাচ্ছেন। এই মুহূর্তে যদি মহাসড়কের চিত্র যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত, অপরদিকে গাজীপুরের শালনা থেকে চান্দনা চৌরাস্তা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকা রয়েছে, সেই চন্দ্রা এলাকার পর থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত যানজট রয়েছে। এবং এই যানজটটি কিন্তু থেমে থেমে কিন্তু মাঝে মধ্যেই দেখছিলাম যে কমে যাচ্ছে, তবে কিছুক্ষণ পর পর আবার যানজট সৃষ্টি হচ্ছে। এবং হাইওয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন আজকে দুপুরের পর থেকে কিন্তু এই অবস্থা আর থাকবে না, অর্থাৎ
যারা বাড়ি ফিরছেন শেষ মুহূর্তে তারা বাড়ি চলে যাচ্ছেন এবং দুপুরের পর থেকে ধীরে ধীরে কিন্তু এই মহাসড়কের চিত্র পাল্টে যাবে এবং স্বাভাবিকভাবে মানুষজন যেতে পারবে। তো এখন পর্যন্ত মহাসড়কের কিন্তু অস্বস্তি নিয়ে এবং ভোগান্তি নিয়ে মানুষজন বাড়ি ফিরছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। গাজীপুরের খবর জানছিলাম, এবার একটু টাঙ্গাইলে জানতে চাই। কাউসার আহমেদ, জানাবেন যে টাঙ্গাইলে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন, আর অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা? আমরা একটু পরে টাঙ্গাইলের আমাদের প্রতিনিধির সাথে যুক্ত হচ্ছে। আমরা একটু সাভারের খবর জানতে চাই। হুমায়ুন কবির, আমরা দেখছি আপনার পিছনে অনেক মানুষ অপেক্ষা করছে বাসের জন্য। যানবাহনেরও কি সংকট দেখা দিয়েছে কিনা ঈদের আগ মুহূর্তে? রোশন, আপনি নিশ্চয়ই জানেন যে পবিত্র ঈদুল আজহা উদযাপনে কিন্তু ইতিমধ্যে 10 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে কিন্তু ঈদ যাত্রার তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনেও আমরা মহাসড়কের খবর নিয়ে দেখেছি হেমায়েতপুর, আমিনবাজার, সাভার, বাইপাইল, নবীনগর, চন্দ্রাসহ যে স্পটগুলি রয়েছে ঢাকার মহাসড়ক ধরে যে উত্তরবঙ্গের যে 22 জেলার মানুষ যাতায়াত করছে, এই যেসব স্পটগুলোতে সাধারণত যানজট লেগেই থাকে। আজকে কিন্তু সেরকম চিত্র চোখে পড়েনি। তবে আজকে আমরা পরিলক্ষিত হয়েছে যানবাহনের তুলনায় কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি। কয়েক ঘন্টা ধরে কিন্তু যাত্রীরা বাসের জন্য বিভিন্ন স্পটগুলোতে অপেক্ষা করতে দেখেছি এবং তারা কিন্তু বাস পাচ্ছে না সেভাবে। তবে দূরপাল্লার যাত্রীর তুলনায় স্বল্প দূরত্বের যাত্রীর সংখ্যায় আজকে বেশি, তবে দূরপাল্লার যাত্রীও পাশাপাশি কিছু রয়েছে। আসলে যাত্রী যে পরিমাণে সড়কে রয়েছে সে পরিমাণে কিন্তু বাস নেই। বাস না থাকার কারণে কিন্তু গণপরিবহন না থাকার কারণে কিন্তু মানুষ ট্রাকে চেপে নিজ গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন এবং ভাড়া বেশি দেওয়ার যে একটি প্রবণতা অভিযোগ সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে। যাত্রীরা বরাবরের মতোই অভিযোগ করছেন তারা কিছুটা কম ভাড়ায় যেসব গরুর ট্রাকগুলো পশুবাহী ট্রাকগুলো ঢাকায় এসেছিলেন সেসব ট্রাকগুলো এখন আবার এই ঢাকা ছেড়ে যখন গ্রামের পথে যাচ্ছে, উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, সেই সব ট্রাকেই কিন্তু তারা চড়ে বসছেন কিছুটা কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে। তবে কোথাও কোনো যানজট পরিলক্ষিত হয়নি। সব মিলিয়ে মোটামুটি একটা শান্তিপূর্ণ ঈদ যাত্রা বলা যায়। এবং ভাড়া বেশি বাড়ার যে অভিযোগ সেটি নিরসনে আমরা সাভার উপজেলা প্রশাসনকে দেখেছি, তৎপরতা দেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক কিন্তু তার মোবাইল টিম সহ বেশ কয়েকটি মোবাইল টিম পরিচালনা করছেন নবীনগর, চন্দ্রা এবং বাইপাইলে, যাতে কেউ কোনো বেশি ভাড়া আদায় করতে না পারে। সব মিলিয়ে মহাসড়কের চিত্র আসলে যথেষ্ট সুশৃঙ্খল এবং শান্তির ঈদ যাত্রা বলা যায়। তবে গণপরিবহন কম থাকায় সাধারণ যাত্রীরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়েছে। এই ছিল ঈদ যাত্রার সর্বশেষটি আমার কাছে বিস্তারিত। আমরা টাঙ্গাইলের খবর জানতে চাই। সেখানে কালিহাতির পল্লীতে আছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে আপনার পেছনে দেখা যাচ্ছে ধীর গতিতেই যানবাহন এগোচ্ছে, সেক্ষেত্রে ভোগান্তি কেমন দেখছেন যাত্রীদের, আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? রোশন, আমি যদি একটা পরিসংখ্যান বলি, প্রায় 35 ঘন্টা যাবত এই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এখনো প্রায় 30 কিলোমিটার এলাকায় এই মহাসড়কে থেমে থেমে যানজট রয়েছে। এতে করে উত্তরের ঘরমুখ মানুষ যারা রয়েছে তাদের প্রচন্ড রোদ ও ব্যবসা গরমে প্রচুর কষ্ট হচ্ছে। বিশেষ করে খোলা ট্রাক ও পিকআপে যারা যাচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে গেলেও তাদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আর এছাড়াও যারা যাচ্ছেন তাদের কিন্তু গরমে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে যারা উত্তরাঞ্চলে যাচ্ছেন পিকআপ বা খোলা ট্রাকে, তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি। তারা বলছেন যে কেউ 12 থেকে 13 ঘন্টা যাবত এখানে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে আটকে আছে। কখন পর্যন্ত তারা যমুনা সেতু অতিক্রম করতে পারবে সেটিও তারা জানেন না। এতে করে তারা বলছেন যে রাত থেকে অনেকেই না খাওয়া রয়েছে, এতে করে তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি হচ্ছে। আর এই যানজটের অন্যতম কারণ হচ্ছে যে যমুনা সেতুতে স্বাভাবিক সময় 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও ঈদকে ঘিরে এই সংখ্যা বেড়েছে 3 গুণেরও বেশি, যার ফলে এই অধিক সংখ্যক যানবাহন যমুনা সেতুতে পারাপারে একটু সমস্যা হচ্ছে। এই বাড়তি চাপের কারণে যানজট হচ্ছে। আরো কিছু কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এলেঙ্গাতে
এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় ফুট ওভার ব্রিজ না থাকার কারণে মানুষ মহাসড়কের উপর দিয়ে পারাপার হচ্ছে। আর এছাড়াও এই এলেঙ্গা থেকে বোয়াপুর লিংক রোড পর্যন্ত দুই পাশে প্রায় 4টি লিংক রোড রয়েছে। এই লিংক রোডের কারণেও কিন্তু যখন যানবাহনগুলো পারাপার হয় তখন যানজটের সৃষ্টি হচ্ছে। আর এদিকে এই যানজট নিরসনে জেলা পুলিশের 6 শতাধিক পুলিশ এই দায়িত্ব পালন করছে ভোগান্তি লাঘবের জন্য। আর এদিকে গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে। আর এদিকে তাদের কাছ থেকে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে তাদের কাছ থেকে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে স্বাভাবিক সময়ে 2 থেকে 300 টাকা দিয়ে সিরাজগঞ্জ পাবনা গেলেও এখন তাদের কাছ থেকে 12 থেকে 1300 টাকা আদায় করা হচ্ছে। তো রওশন, এই ছিল ভোগান্তির সবশেষ তথ্য। সড়ক পথের খবর শুনছিলাম, এবার একটু নদী পথের খবর জানতে চাই। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনার পেছনে এখনো যাত্রীদের চাপ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা আসলে কতটুকু সতর্ক আছে কর্তৃপক্ষ? রওশন, বেলা বাড়ার সাথে সাথে ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে, কেননা ঢাকা ভোলা এবং লক্ষ্মীপুর ইলিশা এই রুটের লঞ্চগুলো যাত্রী বোঝাই করে ভোলার লঞ্চঘাটগুলোতে আসতে শুরু করেছে এবং প্রতিটি ঘাটেই কিন্তু এখন যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি লঞ্চে যাত্রী নামানোর সাথে সাথে আবার পুনরায় চলে যাচ্ছে কিন্তু যাত্রী আনানোর জন্য। এই চিত্র যখন রয়েছে, এর পাশাপাশি কিন্তু এই ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটে বিশেষ করে স্পিড বোট এবং অবৈধ যে স্টিল বডি এগুলো পারাপার হচ্ছে। সি ট্রাক, সার্ভে ব্যতীত যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনও কিন্তু রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকে হিসেবে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে ভোলার মাঝমেঘনায় একটি কাঠের ট্রলার কিন্তু 50 জন যাত্রী নিয়ে মাঝমেঘনায় আটকা পড়ে যায়। এই আটকা পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু কোস্টগার্ড এবং নৌ পুলিশের সহায়তা তাদেরকে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। এবং যেই অবৈধ যেই কাঠের যে ট্রলারটি রয়েছে, ট্রলার যে ড্রাইভার এবং ট্রলারকে জব্দ করে কথাও কিন্তু আমরা নৌ পুলিশ সূত্রে জানতে পেরেছি। আপনাকে এছাড়াও কিন্তু যেই সকল অবৈধ স্ট্রিট বোট গুলো ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটে যাতায়াত করছে সেগুলো কিন্তু অধিক যাত্রী এবং ভাড়া নিয়েও কিন্তু তারা যাচ্ছে বলেও কিন্তু যে সকল যাত্রী আছে তারা অভিযোগ করছেন। তারা বলছেন স্বাভাবিক সময় যে সকল ভাড়া ছিল তার থেকে 2 থেকে 3 গুণ বেশি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আর এছাড়াও যে সকল লঞ্চ গুলো আসছে প্রতিটা লঞ্চই কিন্তু ওভারলোড করে কিন্তু ভোলার ইলিশা লঞ্চ ঘাটে আসতে আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা ভোলা এবং ঢাকা লক্ষ্মীপুর প্রতিটি রুটে কিন্তু একই অবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন কিন্তু বলে আসছেন যে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন করতে পারে সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং এর সেল রয়েছে। কিন্তু মনিটরিং এর কথা থাকলেও কিন্তু বলা সড়ক পথে এবং নৌপথে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো তদারকি দেখতে পাইনি। নৌপথে এখন বেলা 11টা 11:30 বাজে, কিন্তু এখন পর্যন্ত বিআইডব্লিউটিসি বা টিআর কোনো কর্তৃপক্ষ কিন্তু ঘাটে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এতে করে এই সুযোগ কিন্তু যে সকল লঞ্চ মালিক রয়েছে এবং যে এই অবৈধ যে সকল স্পিড বোট এবং সি ট্রাকের কর্তৃপক্ষ নদী এবং সড়ক পথে ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে ঈদ যাত্রার শেষ দিনে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় নজরে পড়েছে। সময় মতো ছেড়ে যাচ্ছে সব আন্তনগর ট্রেন। ভোর থেকেই জনস্রোত দেখা যায় কমলাপুর রেল স্টেশনে প্রবেশের রাস্তায় কয়েক জায়গায় রেলওয়ের কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর কাছে টিকিট দেখাতে হয় যাত্রীদের। প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশের সাথে সাথে যেভাবে পারেন ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, তবে ট্রেনের ছাদে চড়েও ফিরছেন অনেকেই। এদিকে শিডিউল জটিলতা না থাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে না যাত্রীদের। উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সব থেকে বেশি চাপ দেখা গেছে। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে 3 জন নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে ট্রেনের 4 কর্মীকে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত 6 জন। স্থানীয়দের অভিযোগ, রাতে সেতুর লাইনম্যান না থাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া কাভার্ড ভ্যান আটকে আছে ট্রেনের সাথে। একটি দুটি নয়, অন্তত 8টি যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজার থেকে আসা পর্যটকবাহী ট্রেনের। এর মধ্যে কয়েকটি যানবাহন কাটা পড়ে ট্রেনের নিচে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 11:15টার দিকে এই দুর্ঘটনায় মারা যান 3 জন, আহত হয় অন্তত 6 জন। দুর্ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় জনতা। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। ওয়ালকালী অংশে দুর্ঘটনায় পতিত হয়। এখানে বেশ কয়েকটি সিএনজি, টমটম গাড়ি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, হাইস
দুর্ঘটনায় পতিত হয়। এই পর্যন্ত দুর্ঘটনাকালে আমাদের জানা মতে প্রায় 3 জন মারা গেছেন। স্থানীয়রা জানান, কালুরঘাট ব্রিজে একই সাথে ট্রেন ও যানবাহন চলাচল করে। তবে ট্রেন এলে উভয় মুখে যানবাহন বন্ধ রাখা হয়। এছাড়া নিয়ম অনুযায়ী সেতুতে গাড়ি থাকলে ট্রেনটি সেতুতে ওঠার আগে গতি কমিয়ে থামার কথা, কিন্তু চালক না থামিয়ে সেতুতে উঠে যায়। এতেই দুর্ঘটনা ঘটে। কোনোভাবে এটা ট্রেনের অবহেলা না, এটা হচ্ছে যে আমাদের সিএনজি ওই পাশ থেকে আসছিল লাইন, কিন্তু উনি কোনো সিগন্যাল মেনটেন করে না যে ট্রেন আসবে। ট্রেন তো তার নিজস্ব শিডিউল অনুযায়ী আসছে, হ্যাঁ, কিন্তু ওইখান থেকে যে গাড়ি আসা, বিকজ এটা হচ্ছে ওয়ান ওয়ে, তো ট্রেন আসলে অবশ্যই এখানে দাঁড়াইতে হবে। তো ওইখান থেকে কোনো গেটম্যান বলে না যে ট্রেন আসবে, আপনারা যান। এসে দেখতেছি স্বেচ্ছাসেবীরা, অনেক স্বেচ্ছাসেবীরা আসছে, সাথে আমরাও আসছি। এসে আমরা উদ্ধার কাজের জন্য কাজটা চলে যাচ্ছে। এর আগের ঘটনাটা সম্বন্ধে আমরা জানতে পারছি, জাস্ট জানার পর আমরা সরাসরি এসে ঘটনাস্থল থেকে যাদেরকে যতটুকু পারে আমরা উদ্ধার করে যাচ্ছি। আহত 6 জন চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শেষ সময়ে জমজমাট হতে শুরু করেছে শরীয়তপুরের কোরবানির পশুর হাটগুলো। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। কোরবানির হাটের খবর জানাতে আমাদের সাথে শরীয়তপুরের গোসাইয়ের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে একেবারে শেষ মুহূর্তের হাট চলছে, সেক্ষেত্রে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন এবং কোন আকারের গরুর চাহিদা বেশি দেখছেন? এই মুহূর্তে কিন্তু ক্রেতা বিক্রেতার একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কোরবানির এই গোসাইর হাটের দাসের জঙ্গল হাটটি, এবং আমরা দেখছি যে কেনাবেচাও কিন্তু বেশ জমে উঠেছে। রসন, মূলত মাঝারি আকারের যে পশুগুলো রয়েছে, গরুগুলো রয়েছে, সেগুলি কিন্তু কেনাবেচা বেড়েছে এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে গত হাটের চেয়েও কিন্তু এই হাটে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত পশু প্রতি দাম বৃদ্ধি পেয়েছে। তবে আজকের হাট কিন্তু ঈদের আগের দিনের হাট এবং আর কয়েক ঘন্টাই বলা যায় যে বাকি রয়েছে ঈদুল আজহার কোরবানির ঈদের। সেই কারণে কিন্তু ক্রেতারা এই হাটে বেশ উপচে পড়েছেন। আশপাশের যে উপজেলা রয়েছে, পাশাপাশি জেলা রয়েছে, মাদারীপুর, চাঁদপুরের থেকেও কিন্তু, এমনকি বরিশালের থেকেও এই হাটে কিন্তু ক্রেতারা আসছেন এবং পশু নিয়েও আসছেন পাইকার এবং গৃহস্থরা। মূলত এই অঞ্চলে যে হাটটি ঐতিহ্যবাহী এই দাসের জঙ্গল হাটটি কিন্তু চরাঞ্চলের, এখানকার গরু কিন্তু প্রাকৃতিকভাবেই মূলত লালন পালন করা হয়, আর এই হাটের গরুর প্রতি চাহিদাও থাকে কিন্তু ক্রেতাদের বেশি। আমরা হাট ঘুরে দেখেছি যে এখানে অন্তত 3 থেকে 4,000 গরু উঠেছে এবং 5.5 থেকে 600 ছাগল উঠেছে এবং এগুলোর দাম ধীরে ধীরে আরও বাড়তেছে যত সময় গড়াচ্ছে, এমনটা কিন্তু ক্রেতারা বলছেন। ক্রেতারা ঘুরছেন, দরদাম করছেন, যার পছন্দ হচ্ছে তিনি কিন্তু কিনে নিচ্ছেন। আমাদেরকে জানিয়েছেন যে আসলে 1,20,000 থেকে 1,60,000 টাকার মধ্যেই কিন্তু বেশি গরু কেনাবেচা হচ্ছে। তবে সর্বোচ্চ 2,35,000 টাকার মধ্যেই কিন্তু এই আজকে একটি গরু বিক্রি হয়েছে। এর থেকে বড় আকারের গরু কিন্তু এখানে ওঠেনি, এমনটা কিন্তু ইজারাদার বলেছেন। তো সার্বিকভাবে বলা যাচ্ছে যে হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং এখানে কিন্তু আমরা কোনো ভেটেরিনারি টিমকে দেখিনি, মেডিকেল টিমকে দেখিনি। তবে সার্বিক হাটের ব্যবস্থাপনা নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতা কিন্তু বেশ খুশি। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের গোসাইরহাটের দাসের জঙ্গল বাজারের কোরবানির হাটের সর্বশেষ। জাতীয় ঈদগাতে সংবাদ সম্মেলন করছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমার মনে বেশিরভাগ হাউসেই পাইছি, ওরা যদি 97,000 টাকা বেশি ছোট হয়ে গেছে, তাও আবার পুরাটা আমার নিজের না। আচ্ছা, আর কোনো কিছু? হ্যাঁ, ডিসকাউন্ট না, ছোটটা কিনলে ডিসকাউন্ট। শোনেন, এখানে প্রতিবারের মতো এবারও ঈদের জামাত এখানে সকাল 7:30 হবে। এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে
হয়। এবারও আমরা আশা করতেছি সব কিছু ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না, আপনাদের কি বলে জানা বোঝা আনার দরকার নেই। এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে জামাতটা আবার চলে যাবে আমাদের বাইতুল মোকাররমে। এখানে একটা জামাতই হবে সকাল 7:30টায়, আর বাইতুল মোকাররমে আপনি ধরেন টোটাল 8টায়, তারপরে ওই একটা করে হইতেই থাকে প্রায় 12টা পর্যন্ত তারা করতে থাকে। তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই ঈদে আমরা নামাজটা একটু আগে পড়ি, যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয়, আর ঈশেরটা হলো ঈদুল আজহাটা একটু পরে করা হয়। তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই, এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় না। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমার সাথেও সামিল হয়েছেন, তা আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় না, যেন সবার নিরাপত্তা থাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? সামগ্রিকভাবে রাজধানীর রাজধানী এখন ফাঁকা ঈদের সময়, তো ফাঁকা ঢাকায় আপনাদের নিরাপত্তা বলয়টা কেমন, এবং বিশেষ করে অলিগলিতে চুরি ছিনতাইয়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায় ঈদের সময় ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনাদের জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন কোরবানির পশুর হাট থেকে প্রায় 1000 টন বর্জ্য তৈরি হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ না হওয়ায় যার স্থান হচ্ছে ড্রেন, নালা আর রাস্তাতে। এতে পানি চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশও। সিটি কর্পোরেশনের দাবি, বর্জ্য অপসারণে হাট ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। অমান্য করলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজী মাহফুজের প্রতিবেদন। ফুটপাত থেকে রাস্তা যেন বর্জ্যের পাহাড়, দুর্গন্ধ সহ্য করেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর সাগরিকা রাস্তার মোড়ে। কোরবানির পশুর হাটের বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় এমন অবস্থার সৃষ্টি। একই অবস্থা নগরীর অন্যান্য পশুর হাটগুলোতেও। চট্টগ্রাম নগরীতে এবছর স্থায়ী অস্থায়ী মিলে 13টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এর বাইরে নগরীর বিভিন্ন অলিগলিতে শতাধিক ছোট ছোট পশুর হাট বসেছে। এসব হাটের বর্জ্য ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় সরানোর নির্দেশনা থাকলেও মানছেন না কেউই। এ কারণে হাটের এসব বর্জ্য ড্রেন, নালায় পড়ে পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে। এছাড়া রাস্তার মধ্যে এসব বর্জ্য ফেলায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছড়াচ্ছে দুর্গন্ধ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনল। জমিয়ে রাখে তো এখন এই আমাদের পাবলিক হাউসে হাঁটা চলা করার জন্য তো একটু সমস্যা হচ্ছে। তো রাস্তায় প্রচুর এখন ওই আছে, একটু ময়লা আছে, এগুলো দ্রুত পরিষ্কার করলে তাহলে মানুষের কষ্টটা কমে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, কোরবানির হাটের ময়লা অপসারণে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইজারাদাররা বলছেন, বৃষ্টির কারণে ময়লা পরিষ্কারে কিছুটা বেগ পেতে হচ্ছে। ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, এগুলো করতে তো এখানে লোকবল, তারপরে বাজারের মানুষ বেশি, যার কারণে হয়তো একটু হয়েছে আর কি। বাজার শেষ হওয়ার পরে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। যদি ওরা একদিনের মধ্যে না করে তাহলে হয়তো ওদের ইজারার কিছু টাকা তো আমাদের কাছে থাকবে, তো ওনাদেরকে আমি অথরিটির সাথে কথা বলবো, যদি ওরা পরিষ্কার না করে ওইটার যদি কোনো ড্যামারেজ করার সিস্টেম থাকে তাহলে ড্যামারেজ করাবো, সো দ্যাট ভবিষ্যতের জন্য সবাই অ্যালার্ট হয়। আর আমি তো আর জনসাধারণের জন্য ময়লা রেখে দিব না, নেক্সট ডে আমি ক্লিয়ার করে দিব। প্রতিদিন চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে প্রায় 1000 টন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সীমান্ত দিয়ে ভারতের চামড়া পাচার রোধে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়ার ফকির মোড়া সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, জানাবেন যে চামড়া পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা কেমন দেখছেন?
রোশন, ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে, বিশেষ করে কসবা, আখাউড়া এবং বিজয়নগর। এই তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত বিজিবির ২৫ এবং বিজিবির ৬০ ব্যাটালিয়ন কিন্তু সুরক্ষা দিয়ে থাকে। তবে এখন এই যে আখাউড়ার একাংশ এবং বিজয়নগর মিলিয়ে মোট ৩১ কিলোমিটার সীমান্ত রয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধীনে। এবং এই যে সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধ করার জন্য বিজিবির তরফ থেকে একটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের যে বিউপিগুলো আছে সেই প্রত্যেকটি বিউপিতে কিন্তু বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন এই সীমান্ত দিয়ে চামড়া পাচার না করা হয়, সেজন্য বিজিবি সদস্য থাকেন। আমি কথা বলেছিলাম বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা এবার সীমান্তে বেশ কিছুদিন ধরে কিন্তু একটি উদ্ভূত পরিস্থিতি চলছিল, তার প্রেক্ষিতে এমনিতেই তারা সীমান্তে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি অনেকাংশে জোরদার করেছেন। তবে এখন যেহেতু ঈদুল আজহাকে ঘিরে প্রতি বছরই চোরা কারবারিরা চামড়া পাচারের সক্রিয় হয়ে ওঠে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যেই নিরাপত্তা ব্যবস্থা আছেন সেটি আরও বেশি জোরদার করেছেন। লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেছেন তাদের প্রত্যেকটি বিউপি সদস্যরা কিন্তু নিয়ম করে কিন্তু প্রতি ইয়াতে কিন্তু তারা এখন টহল দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো অবস্থাতেই কিন্তু এই সীমান্ত দিয়ে অবৈধভাবে কিন্তু ভারতে তারা চামড়া পাচার করতে দিবেন না। এছাড়া এই সীমান্ত দিয়ে যে পুশিনের যে চেষ্টা, অর্থাৎ ভারতীয় নাগরিকদের বাংলাদেশের যে পুশিনের চেষ্টা সেটি রোধ করার জন্য কিন্তু তাদের টহল কার্যক্রমটি জোরদার করা হয়েছে। এবং জাব্বার আহমেদ বলছেন যে তারা এই যে ঈদকে কেন্দ্র করে যেন চামড়া পাচারের যে চক্রটি আছে সেই চক্রটিকে ধরার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং তাদের যেই সীমান্তে তাদের সদস্যদের টহল জোরদারের পাশাপাশি যেই গোয়েন্দা নজরদারি আছে সেটাও কিন্তু তারা বৃদ্ধি করেছেন। লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে এখন পর্যন্ত এই ২৫ ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ এলাকা আছে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং আখাউড়ার একাংশ, এছাড়া হবিগঞ্জের মাধবপুর যে সীমান্ত আছে, এই সীমান্তগুলো দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা কিন্তু ঘটেনি। এবং এই তিনটি সীমান্ত এলাকা দিয়ে তারা আসলে যেন কুরবানির পশুর চামড়া যেন ভারতে পাচার না হয় সেজন্য তারা তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম আছে সেটি অনেকাংশে জোরদার করেছেন এবং তারা প্রতিটি সদস্যদেরকে কিন্তু একটি সতর্কতা দিয়ে রেখেছেন। এবং এই সতর্কতাটি যেটি তিনি বলছেন যে ঈদ পরবর্তী অন্তত ১০ দিন পর্যন্ত এই সতর্কতাটি থাকবে এবং তারা একেবারেই যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেটি তৈরি করা সীমান্ত এলাকাতে সেটি কিন্তু তারা তৈরি করবেন। এবং তিনি বলছেন যে এই পুশিন বা চামড়া পাচার ছাড়াও কিন্তু যেন কোনো ধরনের অবৈধ ভারতীয় পণ্য যেন চোরাচালান না হয় সেই জন্য কিন্তু তারা সচেষ্ট আছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো রোশন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ফকিরমোড় সীমান্ত এলাকাতে এখানকার সার্বিক পরিস্থিতি। সৌদি আরবের সাথে মিল রেখেই দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এ সময় ঈদের নামাজে দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। চাঁদপুরের ৪টি উপজেলার প্রায় ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাদরা দরবার শরীফ প্রাঙ্গণে। এ সময় দেশ এবং জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এছাড়া দিনাজপুরের ফুলতলা, ইসলামবাগ উপশহর, বিরামপুরের বিনাইল, আয়রা বাজার জামে মসজিদ সহ ৪৪টি স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে পশু কোরবানি করা হয়। এদিকে মৌলভীবাজারেও সৌদি আরবের সাথে মিল রেখেই ঈদ উদযাপিত করছেন মুসল্লিরা। শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নারায়ণগঞ্জ, পটুয়াখালী, চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকাতেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ৯ তারিখে হজ, ১০ তারিখে ঈদ, এইটাই আমরা ছোটকালো মানে দিনিয়াতে পড়ছি। আমাদের কাছে ভালো লাগতেছে, কারণ আমরা ঈদ করছি, আনন্দ করছি, আমাদের সঠিক দিন আমরা ঈদ করতে পারছি, এই জন্য আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ ওঠা গেলে মক্কা থেকে আগে দেখা যাবে, সেই সূত্র অনুযায়ী আসলে আমরা বলি যে সৌদির সাথে ঈদ করা। ঈদের আগের দিন সৈয়দপুরের সবজি বাজারে বেড়েছে ক্রেতার চাপ, তবে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের দামে। এছাড়া সহনীয় পর্যায়ে রয়েছে সালাদ জাতীয় পণ্যের দামও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সৈয়দপুরের পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল। বাপ্পি, বাজারগুলোতে সবজির সরবরাহ কেমন দেখছেন আর ক্রেতার সমাগম কেমন চোখে পড়েছে? রওশন, ঈদের আগের দিন এই সৈয়দপুর বাজারে প্রচুর পরিমাণে ক্রেতার সমাগম আমরা দেখছি। একই সাথে সবজির যে সরবরাহ সেটিও প্রচুর পরিমাণে আছে এবং গত কয়েক বছরের তুলনায় সবথেকে স্বস্তিদায়ক ঈদ বলছেন এখানকার বিক্রেতারা এবং ক্রেতারা, বিশেষ করে সবজির বাজারে। যেগুলো সাধারণত যেগুলো সবজি এই সময় থাকে প্রত্যেকটি সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার মধ্যে, যেমন পটল, তারপরে ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ ও বেগুন, লম্বাটা সেটি, করলা, এই সব যে সবজিগুলো আছে সেই সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার মধ্যে। শুধুমাত্র বেগুন যেটি মোটা সাইজটা, সেই মোটা বেগুনের দাম বেশি, ৪০ টাকা, আর টমেটোর বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। এছাড়া শশা, যেটি সালাদের অন্যতম একটি প্রধান আইটেম, সেই শশা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, দেশি এবং যে হাইব্রিড এই জাতেরগুলো। এছাড়া লতি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি, মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি,
মজার ব্যাপার হলো যে মৌসুম না হলেও এখন ফুলকপি এবং বাঁধাকপি পাওয়া যাচ্ছে এবং সেটির দামও যে খুব আহামরি তাও না। ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। তো আমরা সকাল থেকে বাজারে এসে দেখেছি যে প্রচুর পরিমাণে ক্রেতার সমাগম হচ্ছে, যেহেতু ঈদের আগের দিন, সুতরাং মানুষজন চেষ্টা করছে যে তাদের বাজারগুলো প্রথম বেলাতেই কিনে নিতে, কারণ অনেকেই এই জুম্মার পরে হাটে যাবেন গরু কিনতে, তাই আগেই বাজারগুলো তারা শেষ করে ফেলছেন। তো সব মিলিয়ে এখন পর্যন্ত স্বস্তিদায়ক এই সবজির বাজার। আগামীকাল ঈদ, সবার ঈদ ভালোভাবে কাটুক, এটি প্রত্যাশা করছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতারা। দর্শক, সৈয়দপুরের সবজির বাজারে ক্রেতার চাপ বেড়েছে, তবে বাজার সহনীয় থাকায় স্বস্তিতে আছেন ক্রেতারা, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। অর্থ সংকটে রোহিঙ্গা ক্যাম্পের 1200 শিক্ষক ছাঁটাইয়ের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত শিক্ষা কার্যক্রম। বর্তমানে চাকরি হারানোর সংখ্যায় আরও 2800 জন আছেন। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে 2,30,000 রোহিঙ্গা শিশুর ভবিষ্যৎ। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতেই সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন। বিস্তারিত মন্তজ বেদজ্ঞের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। গেল 29 মে তহবিল সংকটে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চাকরি থেকে ছাঁটাই করা হয় 1200 স্বেচ্ছাসেবক শিক্ষককে। এরপর গেল বুধবার থেকে বন্ধ করা হয় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2.5 লাখ শিশুর শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এতে বলা হয়, স্থানীয় 1200 শিক্ষকের সাথে চুক্তি বাতিল করা হয়েছে। একই সাথে গ্রেড 3-এর উপরে থাকা স্থানীয় শিক্ষকদেরও আর বেতন দেওয়া হবে না। এতে সব মিলিয়ে বেকার হয়ে পড়ছেন 4000 স্থানীয় শিক্ষক। গ্রেড 3 থেকে অ্যাবাভ যারা আছে স্থানীয় শিক্ষক, তাদেরকেও অনেকটা ইনডাইরেক্টলি বলা হয়েছে তারাও আর বেতন পাচ্ছে না। তো তাতে করে বাংলাদেশের প্রায় 4000 শিক্ষক তারা তাদের কাজকর্ম আর করতে পারবে না। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 4 লাখ শিশুর শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন 8000 স্বেচ্ছাসেবক শিক্ষক, যার মধ্যে প্রায় 4000ই স্থানীয় নাগরিক। তবে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি ও শিক্ষা কার্যক্রম বন্ধ নিয়ে হতাশ স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গারা। এখন বন্ধ করে দিয়ে আর লেখাপড়া করি না পারি, আর এখন কি হইব হচ্ছে স্কুল লোন মানে কি বন্ধ করে দি ফেলে ইয়ান আর যেহেতু রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে আছে, রিফিউজির মধ্যে ইন আর তো এখন চিন্তা তৈরি গই। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা নিয়োগস্থানীয়দেরকে অগ্রাধিকার দিতে হবে এবং আমাদেরকে যারা ছাঁটাই করছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। ইউনিসেফ যদি আর ফান্ড না পারে এখন আর কেঙ্গুরি অনার কি দিম স্যালারি দিম শিক্ষা নতালে রোহিঙ্গা মন তো যায় আরে কুলে ব্যাগুলো সন্তারাস যায় আরে সন্তারাস বনি যাবে শিক্ষা তার আমার দিলে। যদিও ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলছে শরণার্থী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফান্ডিং পরিস্থিতি খুবই বিপজ্জনক পর্যায়ে নেমেছে। আমরা ন্যায্যতার কথা বলছি, যাতে কারো প্রতি কোনো বৈষম্য না হয়। এখন কক্সবাজার। ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটিতে নতুন করে সাজানো হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। এর মধ্যে বুকিং হয়ে গেছে কুয়াকাটার অনেক হোটেল মোটেল। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বর্তমানে কি পরিমাণে হোটেল মোটেল বুকিং হয়েছে বিস্তারিত জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই যে ছুটি তো শুরু হয়ে গেছে, পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? রোশন, পর্যটকদের উপস্থিতি এখন ঈদকে কেন্দ্র করে অতি নগণ্য। তবে এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 80% রুম বুকিং হয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে। আপনি জানেন যে আগামীকাল ঈদুল আজহার প্রথম ঈদ কুরবানি শুরু হবে। এরপর 2-1 দিন পর থেকেই কিন্তু এখানে যে সকল হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সকল হোটেল মোটেল রিসোর্টের 80 থেকে 90% বুকিং রয়েছে। এছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটার আবিজাত যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, শিকদার রিসোর্টে। এখানে যে এই ভিলাগুলো রয়েছে,
এই ভিলাগুলোও কিন্তু বুকিং হয়ে গেছে এবং এখানকার যে শিকদারের যে টাওয়ার এবং ভিলা সহ অন্য যে হোটেলের যে রুম রয়েছে সেগুলোও কিন্তু বুকিং রয়েছে, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো এখানকার যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে পর্যটকদের বাড়তি আকর্ষণের জন্য 50% রুম ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। এছাড়া যে খান প্লেস সহ অন্যান্য হোটেল রয়েছে সেখানে তারা 40% ডিসকাউন্ট ঘোষণা করেছে। এছাড়া খান প্লেসে তারা আমাদেরকে আরও নিশ্চিত করেছে যে খাদ্যে তারা 10% ডিসকাউন্ট ঘোষণা করেছে। এমনই অবস্থা ছোটোখাটো সকল হোটেলে ডিসকাউন্ট ঘোষণা করেছেন 20 থেকে 25% রুম। এছাড়া বলা যায় যে ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন নগরী বাণিজ্যিকভাবে গতিশীল হবে বলে এই সরকারের দীর্ঘ ছুটিতে এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের। এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। দীর্ঘ 13 মাস পর বান্দরবানের রুমা এবং থানচিতে পর্যটকদের জন্য সীমিত আকারে এবং শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় স্বস্তি ফিরেছে পর্যটন খাত সংশ্লিষ্টদের মাঝে। ঈদের আগে রুমা এবং থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ঈদ ঘিরে প্রস্তুতিও নিতে শুরু করেছেন অনেক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে 3টি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলো হলো সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা এবং থানচি ছাড়া অন্য জায়গায় পর্যটক ভ্রমণ নিষিদ্ধ থাকবে, প্রশাসনের নিবন্ধিত ট্যুরিস্ট গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না এবং পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্টে অবশ্যই তথ্য সরবরাহ করতে হবে। এর আগে সর্বশেষ গত 1 এবং 2 এপ্রিল রুমা এবং থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর থেকে নিরাপত্তার স্বার্থে রুমা এবং থানচিতে অনির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট আম বাজারে 52 কেজির পরিবর্তে 40 কেজির মন দরে আম বিক্রি শুরু হয়েছে। এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সকাল থেকেই 40 কেজি মন ধরে আম বিক্রি শুরু করেন আড়তদাররা। কয়েক বছর থেকে কনসার্ট আম বাজারে 1 মন আম কেনার সময় 50 থেকে 55 কেজি পর্যন্ত আম নেন, তবে চাষিদের দাম দেন 40 কেজির। পরে এই নিয়ে সংবাদ প্রচার করে এখন টেলিভিশন, এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন, নেওয়া হয় সিদ্ধান্ত। জাতীয় ঈদগাহের পরিদর্শন শেষে কথা বলছেন ইশরাক হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন, আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি। আমি বিশেষ করে নিজেও একজন যদি বলেন তরুণ প্রজন্মের, সেই হিসাবে আমি তাদেরকে শুরু থেকেই সমর্থন করে এসেছি এবং আমি চেয়েছি এরকম একটা পার্টি দাঁড়াক। কারণ বয়স কম থাকা অবস্থায় রাজনীতি করতে গেলে যে বিড়ম্বনা বা সমস্যা ফেস করতে হয় সেগুলো আমিও ফেস করেছি, তাই তাদের কষ্টটা আমি বুঝি। কিন্তু আমরা দেখলাম যে পরবর্তীতে নতুন বন্দোবস্ত নামে আসলে জাতিকে কোনো কিছুই দেওয়া হয় নাই। আমরা নতুন পার্টির মূল নীতি বলেন বা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা অস্পষ্ট এবং তাদের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে অথবা তাদের ব্যক্তিগত কর্মচারীদের বিরুদ্ধে। অতএব আমরা মনে করি যে আসলে যে প্রত্যাশা আমরা সকলেই এদের প্রতি করেছিলাম, যে তাদের প্রতি যে ভালোবাসা, যে মায়াটা আমাদের ছিল সেটা থাকবে, সেই জায়গাটা নষ্ট হবে না। কিন্তু আমি মনে করি যে রাজনীতিতে আসার মাধ্যমে তাদের যে সুনির্দিষ্ট যদি একটা পরিকল্পনা থাকতো তাহলে পরে ভালো হতো। যেহেতু সেটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের বিতর্কে তারা জড়িয়েছে, তাই তাদেরকেও পদত্যাগ করতে হবে এবং আসলে রাষ্ট্রের মতো চলবে। আমরা এখানে কেউই অপরিহার্য না, নট আ সিঙ্গেল পার্সন। কারণ অতীতে আমরা এই বয়ান শুনেছি, হাসিনা গেলে কি হবে, হাসিনার পরিবর্তে কে চালাবে। তো আসলে রাষ্ট্র 18 কোটি 20 কোটি মানুষের এখানে জীবন জীবিকা নির্বাহের বিষয় রয়েছে। আমি মনে করি যে এখানে কেউই অপরিহার্য নয়, রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং আগামীতে আমরা একটা সুষ্ঠু সঠিক নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে পাবো বলে আশা করি। কিন্তু এখানে হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে যে কথাগুলো বলা হয়েছে সেখানে কিন্তু এখানে অনেকেই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে ওদের আইনজীবীরা এটাকে পুরাটাই মিসকোট করেছেন। এখানে কিন্তু স্পষ্ট কোর্ট রুমেই বলা হয়েছে যে এই বিষয়টা এত দূর পর্যন্ত আসারই কথা না, এই বিষয়টা আরও নিচ থেকেই মানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কেন আইন মন্ত্রণালয়ের মতামতের চিঠি পাঠানো হলো, যাই হোক আমি এত ডিটেলসে যাব না। তবে আমি মনে
জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা বলছেন ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। যানজটে ঢাকায় সময় মতো ফিরতে পারছে না বাস। ঈদ যাত্রায় টার্মিনালে দীর্ঘ অপেক্ষা। মহাসড়কে ধীরগতি, ভোগান্তি চরমে। ট্রেনের ছাদে চড়েই ফিরছেন অনেকে। চট্টগ্রামের কালুরঘাটে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে নিহত ৩। দুর্ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত। তদন্ত কমিটি গঠন। ঈদের আগের শেষ দিনে জমজমাট পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বেচাকেনা বাড়ায় বিক্রেতাদের স্বস্তি। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন। নামাজ শেষে দেশ জাতির কল্যাণে মোনাজাত। আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। দেশবাসীকে আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। অর্থ সংকটে বন্ধ রোহিঙ্গা ক্যাম্পের পাঠ কার্যক্রম। অনিশ্চয়তায় 2,30,000 শিশুর শিক্ষা জীবন। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।